এর আগে আমি WrestleMania 42 এর নাইট 1 এর ম্যাচ কার্ড প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওতে আমি 500টা লাইকসের লাইক এম রেখেছিলাম। এবার যখন আমি সেই ভিডিওটার পার্ট 2 বানাচ্ছি, মানে এই ভিডিওটা রেকর্ড করছি, তখন মানে এখনও অবধি কিন্তু সেই 500টা লাইকস কমপ্লিট হয়নি ভিডিওটায়, কিন্তু আমরা খুব কাছাকাছি চলে গেছি সেই লাইক এমটা কমপ্লিট করার। আর কিছু লাইকস বেঁচে আছে, আর আমি আশা করছি, আই জাস্ট হোপ, যখন এই ভিডিওটা আমি আপলোড করব ততক্ষণে তোমরা প্রথম ভিডিওটায় 500টা লাইকস কমপ্লিট করে দেবে। তো সেই আশা রেখে আমি এই ভিডিওটা রেকর্ড করতে বসে পড়েছি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে, যেমন আমরা WrestleMania 42 এর ম্যাচ কার্ড প্রেডিকশন করছিলাম সেটাকে কন্টিনিউ রাখা যাক। নাইট 1 নিয়ে তো আমি কথা বলে ফেলেছি, যদিও সেই নাইটের মেন ইভেন্ট তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যেটা আজকের স্ম্যাকডাউন থেকে, মানে এই উইকের স্ম্যাকডাউন থেকে কনফার্ম হয়ে গেছে যে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনেরই ম্যাচ হতে চলেছে ফর আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ। তো সেটা তো চেঞ্জ হয়ে গেছে, সেটাই আর কিছু করা যাবে না, কিন্তু বাকি 8টা ম্যাচকে নিয়ে কথা বলা যায়, কারণ আমি টোটাল 16খানা ম্যাচকে রেখেছিলাম, যার মধ্যে প্রথম 8টা ম্যাচ নিয়ে আমি নাইট 1 এর প্রেডিকশন ভিডিওতে কথা বলেছি। এবার বাকি যে 8টা ম্যাচ বেঁচে আছে সেটা নিয়ে এবার এই ভিডিওতে কথা বলবো বা আলোচনা করব, বা আমি আমার প্রেডিকশন দেবো যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এই বছরের WrestleMania নাইট 2তে কোন 8টা ম্যাচকে রাখতাম, সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে যেও। চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমরা WrestleManiaর আগে 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছি। তো আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই টার্গেটটাও কমপ্লিট করে দেবে। তো আর বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো Wrestle Entertainer। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. নাইট 2 এর প্রথম ম্যাচ আমি রেখেছি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেটা হতে চলেছে একটা TLC ম্যাচ, মানে টেবলস ল্যাডার্স অ্যান্ড চিয়ার্স ম্যাচ, যেইখানে টোটাল 6খানা টিম কম্পিট করতে চলেছে ফর দ্য গ্লোরি। আর এই 6টা টিমের মধ্যে যে ল্যাডারে চড়ে বা মইতে চড়ে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ পেরে নেবে, সেই টিমই হয়ে যাবে ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স, বা তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। কারণ এইখানে আমাদের কারেন্ট ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স নায়া জ্যাক্স অ্যান্ড ল্যাস লেজেন্ড তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট বেলি অ্যান্ড লায়রা ভ্যালকাইরিয়া, কাবুকি ওয়ারিয়ার্স, শার্লেট ফ্লেয়ার অ্যান্ড অ্যালেক্সা ব্লিস, রাকেল রড্রিগুয়েজ, রক্সেন পেরেস অ্যান্ড এগেনস্ট বেলা টুইন্স। তো এই 6টা টিম একে অপরের মুখোমুখি হতে চলেছে প্রথম ম্যাচে। যেহেতু আমি নাইট 1কেও একটা ওমেন্স ম্যাচ দিয়ে শুরু করেছিলাম, তাই নাইট 2ও আমি একটা ওমেন্স ম্যাচ দিয়ে শুরু করতে চলেছি। বিশেষ করে এটা যেহেতু একটা TLC ম্যাচ হতে চলেছে, তাই এই ম্যাচে ল্যাডার তো থাকবেই, তার সাথে সাথে চেয়ার আর টেবিল, এই দুটো জিনিসই লিগাল হবে। তো আমার মনে হয় এই ম্যাচটা ব্রুটাল হতে চলেছে। আর যেহেতু ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের দিকে বা ওমেন্স ট্যাগ টিম ডিভিশনে WWE নজর দিচ্ছে ভালো মতোই, তো আমার মনে হয় এরকম একটা ম্যাচ তাদের WrestleManiaয় দেওয়াই উচিত, যেটা ঐতিহাসিক ম্যাচ হয়ে থাকবে। আর ওমেন্সরাও যে একটা সুন্দর টেবিলস ল্যাডার্স অ্যান্ড চিয়ার্স ম্যাচ, মানে TLC ম্যাচ ডেলিভার করতে পারে, তাও WrestleManiaর মতো গ্র্যান্ডেস্ট স্টেজে, সেটা যেন তারা প্রমাণ করতে পারে। তো সেই কারণেই এই ম্যাচটা দিয়েই আমি WrestleMania নাইট 2কে শুরু করতে চলেছি। আর আমার আশা আছে যেই 6টা টিমকে আমি রেখেছি, সেই 6টা টিম যদি এই ম্যাচে থাকে, তাহলে এই ম্যাচটা একটা ক্লাসিক ম্যাচ হতে পারে। আর এই আশা রেখেই এই ম্যাচটা দিয়ে আমি WrestleMania নাইট 2 এর, মানে WrestleMania 42 এর নাইট 2কে শুরু করতে চলেছি। নেক্সট ম্যাচ আমি রেখেছি একটা সিঙ্গলস ম্যাচ বিটুইন ট্রিক উইলিয়ামস অ্যান্ড স্যামি জেন। এবার এটাকে আমি একটা 1-on-1 ম্যাচ রেখেছি, সিম্পল ম্যাচ রেখেছি, কিন্তু যদি WWE চায় এই ম্যাচে যে কোনো স্টিপুলেশন অ্যাড করে দিতেই পারে, যেমন ধরে নাও লাস ভেগাস স্ট্রিট ফাইট। কিন্তু যেহেতু এখন আমার হাতে ক্ষমতা আছে, তাই আমি এটাকে একটা সিম্পল 1-on-1 ম্যাচই রেখেছি। আর এই ম্যাচে ট্রিক উইলিয়ামস আর স্যামি জেনকে রাখার কারণ কি? তার কারণ হচ্ছে ট্রিক উইলিয়ামসকে এই মুহূর্তে WWE একটা অন্য লেভেলের সুপারস্টার তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছি তার এন্ট্রেন্সে নজর দেওয়া হচ্ছে, সে যখন এন্ট্রি করে বা সে যখন আসে অ্যারিনায়, তখন পুরো ক্রাউড তার সাথে দ্যাট ট্রিক এই চ্যান্ট করতে থাকে। আর অন্যদিক থেকে স্যামি জেনের ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি যে স্যামি জেন এখন নিজেকেই খুঁজে চলেছে। সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি চাইছে, কিন্তু সে যখন পাচ্ছে সে সেটাকে কাজে লাগাতে পারছে না। কিন্তু সে বাকি সুপারস্টারের উপর একটু জেলাস ফিল করছে, তাদেরকে কনফ্রন্ট করছে, কিন্তু তার কিছু করারও থাকছে না। মানে সে এখন নিজেকে খুঁজে চলেছে, সে এখন নিজে কনফিউজ হয়ে গেছে যে তার কী করা উচিত। এবার এই ক্ষেত্রে আমরা দেখেছি যে স্যামি জেনের একটা হিল টার্নকেও WWE টিজ করেছে। তো সম্ভবত এই ম্যাচে একটা ডাবল টার্ন হতে পারে।
কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রিক উইলিয়ামস এখন হিল ক্যারেক্টারে আছে, স্যামি জেন বলা যেতে পারে এখন ফেস ক্যারেক্টারে আছে, কিন্তু যেহেতু ট্রিক উইলিয়ামস এখন অডিয়েন্সের সাপোর্ট পাচ্ছে, তো দেখা যেতে পারে এই ম্যাচে ট্রিক উইলিয়ামসের পেছনেই পুরো অডিয়েন্স থাকলো, আর অডিয়েন্স ট্রিক উইলিয়ামসকে এই ম্যাচে সাপোর্ট করলো, আর এইভাবে অটোমেটিক ট্রিক উইলিয়ামস একটা হিল সুপারস্টার থেকে একটা ফেস সুপারস্টারে কনভার্ট হয়ে যাবে। আর ওই দিক থেকে স্যামি জেন যেহেতু কিছু করতে পারছে না এই মুহূর্তে, বা সে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, তাই আমরা দেখতে পাবো যে এই ম্যাচে অন্তত ট্রিক উইলিয়ামসকে হারানোর জন্য স্যামি জেন তার নিজের লিমিট ক্রস করে যাবে, আর সে ম্যাচটা জেতার জন্য যা যা করা দরকার সব কিছু ট্রাই করবে, এমনকি যদি চিটিং করতে হয় সেটাও করবে। আর এইভাবে এই ম্যাচে স্যামি জেনের হিল টার্ন হয়ে যেতে পারে, মানে একই ম্যাচে ট্রিক উইলিয়ামস ফেস টার্ন করলো, স্যামি জেন হিল টার্ন করলো, এইভাবে সেম ম্যাচে আমরা একটা ডাবল টার্ন দেখতে পেতে পারি। কিন্তু কথা হচ্ছে এই ম্যাচে স্টোরি লাইন কীভাবে শুরু হবে? স্টোরি লাইন খুব সিম্পলভাবে শুরু হতে পারে যে ট্রিক উইলিয়ামস এই কদিনে ডাব্লিউডাব্লিউইতে এসে ডাব্লিউডাব্লিউইতে একটা বিশাল বড় মাপের সুপারস্টার হয়ে গেছে প্রায় বলা যেতে পারে, কিন্তু সেদিক থেকে স্যামি জেন কিছু করতে পারছে না। আর এটা নিয়ে ট্রিক উইলিয়ামস বারবার স্যামি জেনকে বলবে বা স্যামি জেনের মজা নেবে, আর এইভাবে স্যামি জেন বলবে তোর যদি এতই ক্ষমতা থাকে আর তোর যদি মনে হয়ে থাকে যে তুই এই কদিনে আমার থেকে বড় সুপারস্টার হয়ে গেছিস, তাহলে আয় রাসেলমেনিয়াতে আমাকে হারিয়ে দেখা। তো এইভাবে এদের মধ্যে একটা স্টোরি লাইন শুরু হতে পারে, আর এই কারণে এই ম্যাচটাকে আমি রাসেলমেনিয়ায় রেখেছি, আর এই ম্যাচটাকেই আমি আপাতত মানে আমার প্রেডিকশন অনুযায়ী সেকেন্ড নাম্বারে রাখছি। আমার মনে হয় এই ম্যাচটা দিয়েও মানে রাসেলমেনিয়া 42 এর মেজাজ বানানো যেতে পারে। এবার মেজাজ বানানোর কথা যখন হচ্ছে, তখন 3 নম্বরে আমি যে ম্যাচটাকে রেখেছি সেটা হলো একটা ওপেন চ্যালেঞ্জ, আর এটা হচ্ছে ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জ। এবার ব্রক লেসনার যেমন একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়েই দিয়েছে রাসেলমেনিয়ার জন্য, সেটাকে তো অ্যাকসেপ্ট করতে যে কেউ আসতে পারে। এবার আমি ধরে নিচ্ছি যে রাসেলমেনিয়ার আগে আসুক বা রাসেলমেনিয়াতেই ডিরেক্ট আসুক, কিন্তু তার অপোনেন্ট হবে এই বছর ওবা ফেমি। তো সেই কারণে আমি ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচকেই রেখেছি। এই ম্যাচের পেছনের স্টোরি লাইন খুবই সিম্পল। ব্রক লেসনার হলো আগেকার দিনের মানে বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউর এই মুহূর্তের বিস্ট ইনকার্নেট, বা আগেকার এরার বিস্ট ইনকার্নেট, আগেকার দিনের বলছি, আগেকার এরার বিস্ট ইনকার্নেট। কিন্তু এখনকার দিনের যে মনস্টার বা এখনকার দিনে ব্রক লেসনারকে টক্কর দেওয়ার মতো যদি কেউ নতুন কেউ এসে থাকে, তাহলে সেটা হচ্ছে ওবা ফেমি। আর আমরা অলরেডি রয়্যাল রাম্বলে তাদের মধ্যে একটা মোমেন্ট দেখেছিলাম। এবার যদি ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনারের লেগেসিকে কন্টিনিউ করতে চায় ওবা ফেমির মাধ্যমে, তাহলে বলা যেতে পারে এটা একটা টর্চ পাসিং মোমেন্ট হবে, যেখানে ব্রক লেসনার তার টর্চকে পাস করে দেবে ওবা ফেমির দিকে, বা অন্যভাবে বলা যেতে পারে ব্রক লেসনার এবার নিজের লেগেসিটাকে ট্রান্সফার করবে ওবা ফেমির মাধ্যমে। তো এইভাবে এই ম্যাচে একটা নতুন এরার সূচনা হতে পারে। যদিও ট্রিপল এইচের সময় তো প্রত্যেক দিনই একটা করে নতুন এরার সূচনা হচ্ছে, কিন্তু যদি এখান থেকে ওবা ফেমিকে একটা নেক্সট লেভেলের বিস্ট বানানোর বা মনস্টার বানানোর পরিকল্পনা ডাব্লিউডাব্লিউ থেকে থাকে, তাহলে এটাই বেস্ট ম্যাচ হবে যেটা ওবা ফেমি রাসেলমেনিয়ায় পেতে পারে, আর ব্রক লেসনারও একটা সলিড চ্যালেঞ্জার রাসেলমেনিয়ার জন্য পেয়ে যাবে। এবার এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আমার মনে হয় সেটা ওবা ফেমিকে লাভই করাবে, কারণ ওবা ফেমির কাছে ব্রক লেসনারের মতো একটা অপোনেন্টকে সে যদি রাসেলমেনিয়ায় পেয়ে যায়, তাহলে সেটা বিশাল বড় ব্যাপারই হবে। তো সেই কারণে আমার মনে হয় ওবা ফেমি ব্রক লেসনারের জন্য পারফেক্ট চ্যালেঞ্জার হতে পারে, তাই আমি ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচকে রেখেছি, আর এই ম্যাচটাকে আমি নাইট 2 এর 3 নম্বর ম্যাচ হিসেবে রেখেছি। 4 নম্বর ম্যাচের কথা বললে সেখানে আমি রেখেছি গুন্থার ভার্সেস রে মিস্টেরিওর ম্যাচ। এবার স্টোরি লাইনটা আশা করি তোমরা জানো কিভাবে শুরু হতে পারে। গান্থার যেহেতু এখন কেরিয়ার কিলার, আর ডাব্লিউডাব্লিউর পুরনো সব লেজেন্ডের সে এখন কেরিয়ার কিল করতে চাইছে, তো সেই কারণে গান্থার এবার রে মিস্টেরিওকেও চ্যালেঞ্জ করে দিতে পারে, বা এখন যেহেতু গান্থারের আর কি মানে একটা অসুবিধা চলছে পুরনো লেজেন্ডদের সাথে, আর রিসেন্টলি আমরা দেখেছিলাম সে ড্রাগন লিকেও হারিয়ে দিয়েছিল, আর ড্রাগন লির সাথেও তার একটা অসুবিধা ছিল। তো সেই কারণে যেহেতু ড্রাগন লির সাথে রে মিস্টেরিওর সম্পর্ক খুব ভালো, এবার যদি সে ধীরে ধীরে লুচাডোরদের টার্গেট করতে থাকে, তো একটা সময় আমরা দেখতে পেতে পারি যে রে মিস্টেরিও তাকে আটকাতে আসতে পারে, আর তারপর গান্থার রে মিস্টেরিওকে চ্যালেঞ্জ করে দিতে পারে, বা রে মিস্টেরিও গান্থারকে চ্যালেঞ্জ করে দিতে পারে অ্যাট রাসেলমেনিয়া একটা ম্যাচের জন্য। এবার সেই ম্যাচে গান্থার যেমন এজে স্টাইলসের এগেনস্ট একটা স্টিপুলেশন রেখেছিল রয়্যাল রাম্বলে, যে যদি এজে স্টাইলস ম্যাচটা হেরে যায় তাহলে এজে স্টাইলসকে রিটায়ারমেন্ট নিতে হবে। আমরা দেখেছিলাম এজে স্টাইলস রিটায়ার হয়েও গেছিল। তো ঠিক সেমভাবে এবার গান্থার রে মিস্টেরিওর জন্য একটা স্টিপুলেশন রাখতে পারে যে গান্থার রে মিস্টেরিওকে রাসেলমেনিয়া ফেস তো করতে পারে, কিন্তু একটা শর্তে, সেটা হচ্ছে যদি রে মিস্টেরিও হেরে যায় রাসেলমেনিয়া, তাহলে রে মিস্টেরিওর লেজেন্ডারি কেরিয়ারও রাসেলমেনিয়াতে শেষ হয়ে যাবে, আর রে মিস্টেরিওকেও রিটায়ারমেন্ট নিতে হবে। আর এই শর্তেই গান্থার রে মিস্টেরিওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে, বা তাকে রাসেলমেনিয়ায় ফেস করার জন্য রাজি হতে পারে। তো আমরা দেখবো যে রে মিস্টেরিও তো কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না, রে মিস্টেরিও রাজি অবশ্যই হয়ে যাবে, আর এইভাবে আমরা আবার একটা রে মিস্টেরিও
মিস্ট্রিওর কেরিয়ার অন দ্য লাইন ম্যাচ দেখতে পাবো রেসেলমেনিয়া 42-তে। আর এই ধারণাটাকে রেখেই আমি রে মিস্ট্রিও ভার্সেস গান্থারের ম্যাচ এই বছরের রেসেলমেনিয়ার জন্য কনফার্ম করেছি। এবার এই ম্যাচে অনেক অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউই খেলতে পারে, যেমন যদি সত্যি সত্যি রে মিস্ট্রিওর কেরিয়ারকে শেষ করতে হয় তাহলে রেসেলমেনিয়াতে রে মিস্ট্রিওকে ডাব্লিউডাব্লিউ রিটায়ারমেন্ট দিয়ে দিতে পারে গান্থারের হাতে। আর যদি তা না করতে হয় এই ম্যাচে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আনতে পারে ডাব্লিউডাব্লিউ। যেমন যদি একান্ত প্ল্যান থাকে যে রে মিস্ট্রিওর রিটায়ারমেন্ট ম্যাচ তার ছেলে ডমিনিকের এগেনস্টেই হবে, তাহলে আমরা হয়তো এই ম্যাচে ডমিনিকের ইন্টারফিয়ারেন্সও দেখতে পেতে পারি, যেখানে সে গান্থারকে তার বাবাকে রিটায়ার করতে দেবে না, কারণ তার প্ল্যান আছে তার বাবাকে যদি কেউ ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করে সেটা সে নিজে করবে। এইভাবে গান্থার এই ম্যাচে মানে গান্থারের এগেনস্টে ডমিনিক এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে। আরও বিভিন্ন রকম সিনারিও ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে ক্রিয়েট করতে পারে, কিন্তু আলটিমেটলি ম্যাচটা তো ইন্টারেস্টিং হবে। আর আমরা সবাই উদ্বিগ্নে থাকবো যে এবার কি তাহলে রে মিস্ট্রিওর কেরিয়ারও ডাব্লিউডাব্লিউতে শেষ হতে চলেছে, রেসেলমেনিয়াতে কি আরেকটা লেজেন্ড এবার তার রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তো এটা নিয়ে আমাদের একটু হাইপও করতে পারবে ডাব্লিউডাব্লিউ। তো এই জন্য আমার মনে হয় এইটা রেসেলমেনিয়ার জন্য একটা সেরা ম্যাচ হতে পারে। আর গান্থারের দিক থেকে বা গান্থারের গিমিকের দিক থেকে দেখতে গেলেও এটা একটা সেরা ম্যাচ হতে পারে। তাই আমি 4 নম্বরে গান্থার ভার্সেস রে মিস্ট্রিওর ম্যাচকেই রেখেছি। 5 নম্বরে আমি রেখেছি ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জিউলিয়া তার টাইটেল ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট টিফানি স্ট্র্যাটন অ্যান্ড জর্ডানি গ্রেস। এবার এই ম্যাচের স্টোরি খুব সিম্পল হতে চলেছে। আমার মনে হয় টিফানি স্ট্র্যাটনকে ডাব্লিউডাব্লিউ অবশ্যই রেসেলমেনিয়ায় বুক করতে চাইবে বা রেসেলমেনিয়া ইউজ করতে চাইবে। এবার যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলো অলরেডি বুক হয়ে গেছে, তো সেই কারণে আমার মনে হয় এটা মিডকার্ড চ্যাম্পিয়নশিপে টিফানি স্ট্র্যাটন যেতেই পারে, মানে মিডকার্ড চ্যাম্পিয়নশিপের দিকে। তো সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ পারফেক্ট হতে পারে। আর এইভাবে টিফানি স্ট্র্যাটন জিউলিয়াকে চ্যালেঞ্জ করে দিতে পারে বা কোনো নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচ জিতে এই ম্যাচে যেতে পারে। আর জর্ডানি গ্রেসকে আমি এই কারণেই রেখেছি, সেম ফর জর্ডানি গ্রেস। আমার মনে হয় যদি রেসেলমেনিয়ায় জর্ডানি গ্রেস অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তাকে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ায় ইউজ তো করতে চাইবে, আর সেক্ষেত্রে সেও মিডকার্ড চ্যাম্পিয়নশিপের জন্যই যেতে পারে। তো সেক্ষেত্রে জর্ডানি গ্রেস, টিফানি স্ট্র্যাটন আর জিউলিয়ার মধ্যে আমরা একটা ট্রিপল থ্রেট ম্যাচ রেসেলমেনিয়ায় অবশ্যই দেখতে পেতে পারি ফর ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। তো এটাই সিম্পল গল্প হতে চলেছে। কিন্তু এখন যদিও শোনা যাচ্ছে যে জর্ডানি গ্রেস হয়তো ইনজিওর্ড হয়ে গেছে আর তার কিছুদিন সময় লাগতে পারে, সে হয়তো রেসেলমেনিয়ায় নাও আসতে পারে। তো সেক্ষেত্রে এটা জিউলিয়া ভার্সেস টিফানি স্ট্র্যাটনের একটা সিঙ্গলস ম্যাচও হতে পারে। কিন্তু আমি মনে করে চলছি যে জর্ডানি গ্রেসও রেসেলমেনিয়ার আগে ঠিক হয়ে যাবে, আর ডাব্লিউডাব্লিউ হয়তো জর্ডানি গ্রেসকেও রেসেলমেনিয়ায় ইউজ করবে, যেহেতু তার উপর তারা ইনভেস্ট করেছে। তো সেই কারণে আমি জর্ডানি গ্রেসকেও এই ম্যাচে রেখেছি। আর আমার মতে এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হলে ম্যাচটাও ভালো হবে, আর আমরা সম্ভবত নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নও দেখতে পেয়ে যেতে পারি। তো সব কিছুই সম্ভব হতে পারে। তাই আমার 5 নম্বর ম্যাচ হলো জিউলিয়া ভার্সেস টিফানি স্ট্র্যাটন ভার্সেস জর্ডানি গ্রেস ফর ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। 6 নম্বর ম্যাচ হতে চলেছে সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রিকারের ম্যাচ। এই ম্যাচটারও গল্প খুব সিম্পল, বেশি মাথা কাটাতে হবে না, কারণ এখন সেথ রলিন্স যেভাবে ভিশনের এগেনস্টে আর কি রিটার্ন করেছে বা ভিশনের সাথে পাঙ্গা নিয়ে রিটার্ন করেছে, যেহেতু তার ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার পেছনেও কারণ ভিশনই ছিল। তো আমরা জানি রেসেলমেনিয়ায় সেথ রলিন্স থাকলে সে ভিশনের এগেনস্টেই যাবে। এবার এখনকার স্টোরি লাইন দেখে মনে হচ্ছে সে লোগান পলের এগেনস্টে যেতে পারে, কিন্তু লোগান পলকে আমি অলরেডি একটা ম্যাচে রেখেছি, যেটা আমি নাইট 1-এর প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম। তাই লোগান পল তো বুক হয়েই আছে। ওই দিক থেকে আরেকটা রিউমার চলছিল যে ব্রক লেসনার সেথ রলিন্সের চ্যালেঞ্জার হতে পারে, কিন্তু ব্রক লেসনারকেও আমি ওভারফেমির সাথে ব্যস্ত করে দিয়েছি। তো এই মুহূর্তে সেথ রলিন্সের জন্য কেউ বেঁচে নেই। ওই দিক থেকে দেখতে গেলে ব্রনসন রিডও ইনজিওর্ড আছে, সে রেসেলমেনিয়ায় আসতে পারবে না, তাই ব্রনসন রিডের অপশনটাও কেটে গেল। আর অস্টিন থিওরির কথা বললে সেও লোগান পলের সাথে একটা ম্যাচে ব্যস্ত আছে। তো বেঁচে থাকলো ব্রন ব্রিকার, যদিও ব্রন ব্রিকার রেসেলমেনিয়ায় আসতে পারবে কি পারবে না সেই স্ট্যাটাসটাও এখনো ক্লিয়ার না। আর ব্রন ব্রিকারও সম্ভবত এই বছরের রেসেলমেনিয়ায় মিস করতে পারে। কিন্তু যতটা শোনা যাচ্ছে যে এই যে পল হেমনকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছে একটা অ্যাঙ্গেল দেখিয়ে, যে সেথ রলিন্স অ্যাটাক করেছিল যার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তো পল হেমন এরপর যখন ফিরবে তখন সম্ভবত ব্রন ব্রিকারকে সাথে নিয়েই ফিরতে পারে। আর ব্রন ব্রিকার ফিরলে ব্রন ব্রিকার তো অবশ্যই সেথ রলিন্সের এগেনস্টে তার বদলা নিতে চাইবে, বা ঘুরিয়ে বলা যেতে পারে এবার সেথ রলিন্স ব্রন ব্রিকারের থেকে তার বদলা নেবে তাকে ধোকা দেওয়ার জন্য বা তাকে বিট্রে করার জন্য। তো যাই হোক না কেন, এইভাবে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের একটা ফিউড আমরা রেসেলমেনিয়ার আগে দেখতে পেতে পারি, যদি এখন তো ব্রন ব্রিকার রেসেলমেনিয়ার জন্য অ্যাভেলেবেল থাকে আর সে রেসেলমেনিয়ার আগে রিটার্ন করে। তো সেই কারণে আমি সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রিকারের ম্যাচকে রেসেলমেনিয়া 42-এর নাইট 2-এর 6 নম্বর ম্যাচ হিসেবে রেখেছি। এবার বাকি যে দুটো ম্যাচের কথা আমি বলবো সেটা আমার আর প্রেডিক্ট করতে হবে না, কারণ সেই দুটো ম্যাচ অফিসিয়ালি কনফার্ম আছে। যার মধ্যে 7 নম্বর ম্যাচ হলো লিভ মর্গান ভার্সেস স্টেফিনি ভ্যাকারের ম্যাচ ফর ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বা ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচের গল্প তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর যেহেতু লিভ মর্গান রয়্যাল রাম্বল উইনার, সে স্টেফিনি ভ্যাকারকে সিলেক্ট করেছে তার চ্যালেঞ্জার হিসেবে।
তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই ম্যাচটাও এখন অফিসিয়াল হয়ে গেছে ডাব্লিউডাব্লিউতে, এটা নতুন করে প্রেডিক্ট করার কিছু নেই। তো এই ম্যাচটাকে আমার মনে হয় রাসেলমেনিয়া নাইট 2 এর সেমি মেন ইভেন্ট হিসেবে রাখা যেতে পারে লিভ মর্গানের স্ট্যাটাসকে মাথায় রেখে। তো সেই কারণে আমি 7 নম্বরে এই ম্যাচটাকে রেখেছি। আর আলটিমেটলি যদি রাসেলমেনিয়া 42 এর নাইট 2 এর মেন ইভেন্টের কথা বলা হয়, সেখানেও তোমরা বুঝতে পেরেই গেছো এতক্ষণ আমি কোন ম্যাচটাকে রেখেছি। সেটা হলো আমাদের OTC অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেইন্স ভার্সেস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন CM পাঙ্কের ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো এই গল্পটাও আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতে গেছে, রয়্যাল রাম্বল জিতে সে এখন CM পাঙ্ককে চ্যালেঞ্জ করে দিয়েছে। তো CM পাঙ্কের মাথায় এখন রোমান রেইন্স নামে একটা বিপদ ঘুরে বেড়াচ্ছে। আর আলটিমেটলি এই দুই মানে বলা যেতে পারে মহাযোদ্ধা বা মেগাস্টারদের মধ্যে আমরা রাসেলমেনিয়া 42 এর মেন ইভেন্টে একটা ক্ল্যাশ দেখতে চলেছি। তো অসাধারণ সেটা হতেই পারে, এখান থেকে রোমান রেইন্স আবার নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যেতেও পারে, ফার্স্ট এভার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে রোমান রেইন্স, মানে প্রথমবারের জন্য তার কেরিয়ারে। তো এই সব কিছু এই ম্যাচে সম্ভব। তো সেই কারণে আমার মনে হয় নাইট 2 এর মেন ইভেন্ট তো এই ম্যাচটাই ডিজার্ভ করে, যদি না ট্রিপল এইচ আবার পলিটিক্স করে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচকে নাইট 2 এর মেন ইভেন্ট করে দেয়, যদিও আমার মনে হয় সেটা হবে না। আর এই বছরের রাসেলমেনিয়ার নাইট 2কে রোমান রেইন্স ভার্সেস CM পাঙ্কের ম্যাচই মেন ইভেন্ট করতে চলেছে, তাই আমিও আমার মেন ইভেন্টে এই ম্যাচটাকেই রেখেছি। তো এই ছিল রাসেলমেনিয়া 42 এর জন্য নাইট 1 আর নাইট 2 প্রত্যেকটা নাইটের জন্য আমার ফুল ম্যাচ কার্ড প্রেডিকশন। আবারও বলছি, যারা এখনও নাইট 1 এর ম্যাচগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে প্রথম ভিডিওটা চেক আউট করো। আর সেই ভিডিওতে যেমন আমি 500টা লাইকসের লাইক-এম রেখেছিলাম, তো এই ভিডিওতেও আমি সেম লাইক-এম রাখছি 500টা লাইকসের। তো সেই ভিডিওটাই করে কি মানে প্রথম ভিডিওটাই করে যদি তোমরা থাকো 500টা লাইকস, তাহলে এই ভিডিওটা তো অবশ্যই তোমরা করতে পারবে। তো প্লিজ করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তোমরা আমাকে বলো যে আমার এই মানে 16খানা টোটাল নাইট 1 নাইট 2 মিলে 16খানা ম্যাচের মধ্যে কোন কোন ম্যাচগুলো অ্যাকচুয়ালি তোমরা এই বছরের রাসেলমেনিয়া দেখতে চাও, আর কোন কোন ম্যাচগুলো দেখতে চাও না, তার পরিবর্তে তোমরা কি ম্যাচ দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আমার প্রেডিকশনের সাথে একমত হলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে যেমন বললাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা রাসেলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্সের টার্গেট নিয়েছি, সেটা কমপ্লিট করতে হবে, সবই তোমাদের হাতে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, আর পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে হাইপ করো, হাইপ বাটনটা ক্লিক করে। আর যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও, সেখানেও আমরা বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র করতে চলেছি। তো ফলো করা মাস্ট। আর তার সাথে সাথে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। রাসেলমেনিয়ার জন্য এক্সাইটেড থাকো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।